আমি মেরুদণ্ড বিক্রি করিনি বিজেপিতে, আমি নিজে স্বেচ্ছায় এসেছি, আমি একদম স্বেচ্ছায় এসেছি। এটাকে না ফেলতে পারলে পশ্চিমবঙ্গ কোনো কিছুই উন্নতির দিকে অগ্রগতির পথে এগোতে পারবে না। তাই আমার প্রথম পদক্ষেপ হবে ওই 14 তলার মক্ষী রানীকে নামিয়ে এনে টেনে নিতে ফেলা। ওনাই আমার শত্রু। নিশ্চয়ই কিছু আছে আমাদের কাছে, সেই জন্যই আমরা অবশ্যই করবে। প্রভাবশালী হলে করতে পারতে হবে, তার অনেক তথ্য আছে, ভবিষ্যতে সবাই সব দেখবে, একটু অপেক্ষা করবে। মেয়ে জুতোটা পায়ের কাছে, তার মাথার কাছে ল্যাপটপ মোবাইল সব একদম সুন্দর করে রাখা, বিছনার চাদরটা এত সুন্দর করে পাতা ছিল যেন মনে হচ্ছিল আমার মেয়েটা এইমাত্র ঘুমাতে গেছে, মাথার উপর তার এরকম হাতটা ছিল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর এদিকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রানীগঞ্জ বিধানসভায়। আমার সাথে রানীগঞ্জ বিধানসভার প্রার্থী বিজেপি প্রার্থী না অভয়ের মা? তবে আমার মেয়ের নামটা নিয়ে যখন আমি বলতে পারবো তখন আমি বেশি ভালো লাগাটা তো আমার জীবনে আর নেই, সব হারিয়ে গেছে। মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, ওর হাতটা ধরলে আমি তো আমার সমস্ত পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে ভালো, ছেড়ে নেওয়া হয়েছে। আর এখন সে নেই, মনে হয় যেন আমার থেকে দুঃখী আর কেউ নেই। আমার সবাই, আপনারাই তো দেখলেন, সবাই আশা যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে, বাচ্চারাও বলছে। জানি না আমি কিভাবে ভোট হবে, তবে আমি এটাকে কোনো লড়াই মনে করছি না, কারণ মেয়েটা আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার নিজের, এবং পরে ডাক্তার হয়ে যাওয়ার পরে ওমা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে, আমি টাকা পয়সা চাই না। এবং তার যে সেবা, তার যে মানুষকে ভালোবাসা, মানুষ সেটা ফিরিয়ে দিয়েছে। সমস্ত বিশ্বের জনগণ একটা মৃত্যুতে চোখের জল ফেলেছে। একটা মৃত্যু, এমনি নির্মম ভাবে মৃত্যু, কেউ মেনে নিতে পারেনি। কেন এমন হলো? সে তো একটা সুরক্ষিত জায়গায় ছিল, রাত্রে তার সঙ্গে যারা খেলো তারাও এখন প্রকাশ হয়ে গেল, কেউ ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখি কোথাও রাস্তাঘাটে যদি কেউ মারা যায় তো পুলিশ কাউকে অ্যারেস্ট করে সিসিটিভি ফুটেজ দেখে, বা লাস্ট কার সাথে তার দেখা হয়েছে সেটা সব। এটা ঠিক আছে, সেই তদন্তটা হয়নি, সব তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সেখানে বিনীত গোয়েল, সফিয়া মল্লিক, মুরারীধর শর্মা, বড় বড় অফিসার, তার মধ্যে ছিলেন দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, অভিক দে, বিরূপাক্ষ এবং ডিসি সেন্ট্রাল। সেদিন আমি তো তাদের চিনতাম না, নাম ধরে ধরে সবাইকে চিনিয়ে দিয়েছে। তো তারা কেন ছিল ক্রাইম সিনে? আর সুইসাইড কেন বললো? তারা ক্রাইম সিনে কোনো ব্যারিকেড ছিল না, গিজ গিজ করছিল, এই যে মাছের বাজারটা এরকম গিজ গিজ করছিল। তো আমি তার পুলিশের পায়ে ধরে কেঁদেও সেখানে যেতে পারি, বলছে তদন্ত চলতে যাও। তারপরেও একটা নৃশংস ঘটনা ঘটলো হসপিটালে 9 তারিখ, 13 তারিখ হসপিটালের ওটা পিজিটি রুম বলে, মানে ফিলিপেস্টারি রুমটা এবং তার পাশের বাথরুমটা পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এবং সেখানে টেস্ট ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সাইন করেছিল এবং তার এইচওডি অরুণাভ দত্ত সাইন করেছিল। এটা ওনারা জানতেন না যে একটা ডেড বডি পাওয়া গেছে, ডেড বডি বলুন, সেখানে যদি তদন্ত চলে সেখানে ভাঙা যাবে না। ক্রাইম সিন প্রোটেস্ট যে ব্যাপারটা,
প্রোটেকশনের ব্যাপার কোনোই ছিল না, কিচ্ছু ছিল না। মানে যে যেমন, মানে আমরা যখন দেখেছি তখনও মেয়ে জুতোটা পায়ের কাছে, তার মাথার কাছে ল্যাপটপ, মোবাইল সব একদম সুন্দর করে রাখা, বিছনার চাদরটা এত সুন্দর করে পাতা ছিল যেন মনে হচ্ছিল আমার মেয়েটা এইমাত্র ঘুমাতে গেছে। মাথার উপর তার এরকম হাতটা ছিল। কোনো রেপিস তার জিন্স, তার ইনার প্যান্ট সুন্দর ভাঁজ করে তার পাশে রেখে যাবে না তো। তার মানে ওটা একদম সাজানো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম প্রথমে গিয়েই যে এখানে কিছুই ঘটেনি। পরে সিএফএসএল রিপোর্টেও বলা হয়েছে এখানে কিছুই ঘটেনি। তো পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, আমার মেয়ের সমস্ত বডি মানে পুরো ওই জল দিয়ে, কোনো কেমিক্যাল দিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মুখে কামড়ানোর একাধিক দাগ ছিল, সেগুলোও পরে আর বোঝা যাচ্ছিল না। এত সুন্দর করে ওরা, ওই দেবাশিস সোম তো ফরেনসিক এক্সপার্ট, উনি এত সূক্ষ্মভাবে সবকিছু করেছেন, কিছুই আর ধরা যায়নি। তারপরে তো ডেড বডি পুড়িয়ে দিয়েছে আমাদের এখানকার যে অভিভাবক দ্রুততার সঙ্গে। আমরা যদি ডেড বডিটা রাখতে পারতাম হয়তো এতদিন আমাদের ঘুরতে হতো না, কিন্তু আমরা পারিনি। হয়তো চেষ্টা, হ্যাঁ লড়ুন। এই যে তুমি বলেছো মেরুদণ্ড বিক্রি নেই, আমি বলছি বিক্রি করে দিয়ে আমাকে সামনে। না, আমি মেরুদণ্ড বিক্রি করিনি বিজেপি থেকে। আমি নিজে স্বেচ্ছায় এসেছি, আমি একদম স্বেচ্ছায় এসেছি। হঠাৎ তোমার প্রভাবশালী না হলে বিচার পাওয়া যায় না, এটা আমি বারংবার আপনাকে বলছি। আমি সবসময় বলেছি মেয়েটা আমার মেধাবী, ও পরিশ্রম, আমিই বলতাম ওকে পরিশ্রমই সফলতা আনে। তো সেই পরিশ্রম সফল হয়েছিল। অনেকেই আমাকে বলেছেন যে ভালো গুণগুলো আপনার মেয়ের মধ্যে থাকলে, একটা মানুষের মধ্যে থাকলে, যে মানুষ সারা জীবন ভালো থাকে, সেই গুণগুলো ওর মধ্যে ছিল বলে ওকে মার্ডার করা হয়েছে, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে সবাইকে পরিষেবা দিতে ভালোবাসত, আর সে এই সাধারণ জনগণের জন্য মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে, একা করেছে, আমাকেও জানতে দেয়নি। তার লড়াইটা অনেক বেশি কঠিন ছিল আমার থেকে। মানে প্রথম নির্বাচনের লড়াই, সেটা মেয়ের থেকে শুরু। হ্যাঁ, মেয়ে অনেক কঠিন লড়াই করেছিল, এবং সেটাই জনসাধারণের জন্য। সাধারণ মানুষকে যে ঠকানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায়, সেই জন্যই সে মাফিয়াদের বিরুদ্ধে লড়েছে। আমার লড়াই কিছুই না তার লড়াই। সেদিন রাত্রে যখন ও বুঝতে পারলো যে আমাকে এখানে মেরেই ফেলা হবে, আমাকে আর বাঁচতে দেওয়া হবে না, আমাকে আর মা বাবার কাছে ফিরে যেতে দেওয়া হবে না, সেই যন্ত্রণাটা তার অনেক যন্ত্রণা। তার গায়ে আর 26টা ইনজুরি ছিল, এমন ভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল, সেটা অমানসিক। সেটা আমার সবসময়, সেটার কষ্টে আমি কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না সেই কষ্টটা। বলছি লড়াইটা তীর্থঙ্কর বসে বিরুদ্ধে না তখনকার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে। বিধানসভায় যদি যান কি প্রশ্ন করবেন? সমস্ত মেয়েদের, নারীদের সুরক্ষা, সম্মান, নারী সম্মান। আর এই সরকারের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে চোর, খুনি, মানে কি বলবো, কয়লা চোর, বালি চোর, এমনকি লাগাতে ফাইলও উনি চুরি করেছেন। ওই ফাইলের মধ্যেই হয়তো রয়েছে আমার মেয়ের যারা খুনি তাদের নাম, উনি সেটা চুরি করে নিয়েছেন। ওনাকে চোর, দুর্নীতিবাজ, এই সরকারকে না ফেলতে পারলে পশ্চিমবঙ্গ কোনো কিছুই উন্নতির দিকে, অগ্রগতির পথে এগোতে পারবে না। তাই আমার প্রথম পদক্ষেপ হবে ওই 14 তলার মক্ষী রানীকে নামিয়ে এনে টেনে নিতে ফেলা। ওনাই আমার শত্রু। আমাদের পানিহাটির অভিভাবক তো অবশ্যই শত্রু, কিন্তু ওনার কাছে ইনস্ট্রাকশনটা কিন্তু ওনাদের কাছ থেকেই, কারণ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকেই এসেছিল। আর মেয়ের ডেড বডি যখন উপরে রাখা ছিল, তখন ডিসি নর্থকে 1 বান্ডিল টাকা দেওয়া হয়েছিল ওর বাবাকে ধরানোর জন্য। তখন ওর বাবা বলেছিল যে আপনি যে এই লেভেলটা লাগিয়েছেন তাতে যা না কষ্ট করতে হয়েছে, আমার মেয়েটা অনেক কষ্ট করে এখানে এসেছিল, আমার মেয়েকে অসম্মান করবেন না। তখন উনি চলে গেছিলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি ঘরে একটা মানে চরম, আমি মানে পাওয়ার দেখিয়ে আমার মেয়েকে শ্মশানে নিয়ে চলে গেছিলেন। তারপরে তো আর কিছুই করতে হয়নি আমাদের, সব ওনারাই করেন।
টাকা দেওয়া হয়েছিল নয়, টাকা অফার করা হয়েছিল। মানুষের মুখ আছে, মানুষ বুঝতে পারে। আমাদের যে লড়াই, এই লড়াই ভবিষ্যতে চলবে। টাকা এই পয়সার তো লড়াইতে আমাদের কোনো এই দরকারই লড়াইতে নেই। 29 তারিখ সবাইকে আমরা আহ্বান জানাবো, ভোট দিয়ে আমাদের হাত শক্ত করবে, পানিহাটির মানুষের হাত শক্ত করবে এবং এটা একটা ধর্মযুদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমরা জিতবো এবং 4 তারিখ আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিজেপি জিতবে এবং পশ্চিমবঙ্গ সরকার এই আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ। সমস্ত চলছে। নিশ্চয়ই কিছু আছে আমাদের কাছে, সেই জন্যই আমরা সেটা 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 হ্যাঁ অবশ্যই করবে। প্রভাবশালী হলে করতে বাধ্য হবে এবং তার অনেক তথ্য এখন আমাদের কাছে আছে, যেটা সবাই কাছে আসবে। ভবিষ্যতে সবাই সব দেখবে, একটু অপেক্ষা করবে। কাকিমা একেবারেই শেষ প্রশ্ন, পানিহাটি বাসীর উদ্দেশ্যে কি বলবেন? পানিহাটি বাসীর উদ্দেশ্যে বলবো যে আমি জিতলে পানিহাটি বাসী জিতবে এবং পশ্চিমবঙ্গ জিতবে। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে আর নবান্ন 14 তলার মক্ষীরানী নিপাত যাবে। নারী শক্তির জয় হবে। নারী শক্তি, নারী সুরক্ষা, এগুলো আমাদের এই যে লড়াই, আমাদের এটা পানিহাটি বাসীর লড়াই। পানিহাটি বাসী মানে 14-15 বছর ধরে কিছুই পায়নি। সেখানে অনেকেই আমার কাছে বলছে আমাদের একটু দেখবেন, আমাদের এটা নেই ওটা নেই। আমি বলেছি আপনারা লড়াই করুন আমার সঙ্গে, কেউ কিছু দেয় না, এমনিতে লড়াই করেই পেতে হয়। এমনি আমি বিচার করে লড়াইটাই লড়বো, আবার মানুষের জন্য লড়াইটা লড়বো। ধন্যবাদ।